সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, আগামী 31 মে তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে নির্বাচনে লড়াই হবে ফোরাম এবং সম্মিলিত পরিষদ। এই দুটি প্যানেল থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে এরই মধ্যে। বিজিএমইএ নির্বাচন নিয়েই আজ আমরা আলাপ করতে চাই। আমার অতিথি শিহাবুদ্দোজা চৌধুরী, তিনি ফোরামের হয়ে এবারে নির্বাচনে অংশ নিচ্ছেন, একই সঙ্গে বিজিএমইএর বর্তমান সহায়ক কমিটিতে সদস্য হিসেবে কাজ করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ এবং নাগরিক টিভির দর্শকদেরকে ধন্যবাদ। শিহাব ভাই, শুরুতে আমি যেটি বলছিলাম যে আর তো 2 সপ্তাহ নেই বিজিএমইএ নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এখন আপনারা মালিক উদ্যোক্তাদের কাছে যাচ্ছেন, দৌড়ঝাঁপ আপনাদের অনেক বেড়ে গেছে, ঢাকা, চিটাগং, কক্সবাজারে দৌড়াতে হচ্ছে। একটু বলবেন যে যারা মালিক উদ্যোক্তা তারা আপনাদেরকে কীরকম বার্তা দিচ্ছে? বার্তাটা পরিষ্কার, কারণ গত 15-16 বছরে আসলে বিজেএমইর যে সদস্যবৃন্দ আছে তারা সঠিকভাবে ভোট দিতে পারে নাই, এবং তাদের যে কাঙ্ক্ষিত যে নেতা, কাঙ্ক্ষিত যে প্রতিনিধি, তাদেরকে তারা ভোট দিতে পারে নাই। আপনারা জানেন যে রাজনৈতিক কিছু এখানে প্রেশার ছিল। এখন ভোটাররা অত্যন্ত স্বতঃস্ফূর্ত যে তারা ভোট দিবে, তারা নিজেদের ভোট নিজেরা দিবে এবং তাদের পছন্দ মতো প্রার্থীদেরকে তারা প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিবে। সেই জন্য আমি যেটা দেখেছি মাঠে ঘাটে, যে ভোটারদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে। আমি আশা করব যে 31 তারিখ ভোটের দিন সবাই আসবে এবং ভোট দিবে। আপনি যেটি বলছিলেন যে গত 1.5 দশক বিগত সরকারের সময় আসলে সব জায়গায় তো রাজনীতিকরণ হয়েছে, বিজেপিতেও আমরা রাজনীতিকরণ দেখেছি, অন্য যে বাণিজ্য সংগঠনগুলো আছে সেগুলোতে রাজনীতিকরণ দেখেছি, যার কারণে আসলে কারা নেতৃত্বে আসবে সেটি সরকারের সবুজ সংকেতে সুরাহা হতো। আপনি কি প্রার্থী হিসেবে মনে করছেন যে এবার একটি সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের পরিবেশ তৈরি হয়েছে? হ্যাঁ, আমি অত্যন্ত আশাবাদী, কারণ আপনি দেখেছেন যে আমরা বিজেপিতে 2 দলের সমঝোতায় ভোটার লিস্টের মধ্যে যেই প্রশ্নবিদ্ধ ভোটারগুলোকে আমরা পরিচ্ছন্ন করেছি এখানে, এবং একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে পেরেছি আশা করা যায়। এবং এই ভোটার লিস্টের প্রেক্ষিতে যদি একটা নির্বাচন হয়, এবং এখন আপনি জানেন যে এখানে প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত বিজেপি, তো এখানে যেহেতু সরকারেরও একটা প্রথম নির্বাচন এটা, এবং সরকারও চাচ্ছে একটা পরিচ্ছন্ন নির্বাচন, এবং আমরাও সবাই চাচ্ছি একটা পরিচ্ছন্ন নির্বাচন। আপনি ভোটার তালিকার কথা বলছিলেন, আমরা দেখলাম যে গত নির্বাচন 2024 মার্চে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে 2496 জন ছিলেন তালিকায়। এবার দেখছি 1864, মানে 632 জন বাদ পড়েছেন এই তালিকা থেকে। আপনারা 2 পক্ষই যদিও বলছেন যে এরা অযোগ্য, কখনো কখনো আমরা শুনেছি ভুয়া ভোটার বলা হয়েছে, এবং ফোরাম থেকে তো এটি নিয়ে অনেক সংগ্রাম করা হয়েছে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য ভোটার তালিকা করবার জন্য। যারা বাদ পড়লো তারা আসলে ভুয়া ছিলেন নাকি, কি বলবেন, কি ব্যাখ্যা আসলে এটি নিয়ে আপনাদের কাছে? আসলে এখানে আমরা ভোটার লিস্ট যখন যাচাই বাছাই করলাম থার্ড পার্টিকে দিয়ে, আপনি জানেন যে এখানে 2 পক্ষের সমঝোতায় আমরা হুদা ওয়াসি নামক একটি অডিট ফার্মকে দিয়ে এটা করানো হয়েছে, যাতে স্বচ্ছতা থাকে এবং জবাবদিহিতা থাকে। তো সেখানে আমরা যেটা দেখেছি, যাদের ফ্যাক্টরি আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, তাদের অস্তিত্ব আসলে এখন কোথাও নাই। তো অস্তিত্বহীন কোনো প্রতিষ্ঠানের মালিক যদি 10 বছর আগে বন্ধ হওয়া কোনো ফ্যাক্টরির মালিক যদি বর্তমান সময়ের ব্যবসায়ী নেতা নির্বাচন করে, তাহলে সেখানে কিন্তু একটা সঠিক নেতা নির্বাচন হবে না। আর যারা ব্যবসায় আছে তারা ব্যবসার নীতি এবং ব্যবসার সমস্ত খবরাখবর তারা রাখে, এবং তারা সেইভাবে একটা নেতা নির্বাচন করবে। আর যাদের কাগজপত্রে কিছু সমস্যা আছে, আপনি জানেন যে একজন ভোটার হতে গেলে প্রথমে তাকে ট্রেড লাইসেন্স ঠিক থাকতে হবে, আপডেটেড আপনার টিন থাকতে হবে, তার ট্যাক্স রিটার্ন সাবমিশন থাকতে হবে, এবং তার কলকারখানা অধিদপ্তর কর্তৃক সার্টিফিকেট যে লাইসেন্স ইস্যু করা হয় সেটা হালনাগাদ থাকতে হবে। তো এইভাবে চেক করে যাদেরটা আপডেট পাওয়া গেছে তাদেরকে বিজিএমইএ আপনার ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেছে এবার। আর যাদের কাগজপত্র ঠিক পায় নাই তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মানে যারা ভোটার হতে পারেন নাই এই শর্তগুলো পূরণ করবার কারণে, সেটা ঠিক আছে, কিন্তু তাদের তো বিজেপিতে সদস্যপদ তো আছে নাকি? সদস্যপদ থাকবে। বেসিক্যালি এবছর আসলে আলোচনার মূল বিষয় ছিল নো ফ্যাক্টরি নো ভোট। আপনি জানেন বিকেএমইতে করা হয়েছে নো এক্সপোর্ট নো ভোট, কিন্তু বিজিএমই এটাকে আরও শিথিল করেছে।
শিথিল করে করেছে এটা নো ফ্যাক্টরি নো ভোট। যাদের ফ্যাক্টরির অস্তিত্ব আছে কিন্তু ফ্যাক্টরি সাবকন্ট্রাক্ট করতেছে, ডাইরেক্ট অর্ডার করতে পারতেছে না, এক্সপোর্ট করতেছে না, কিন্তু ফ্যাক্টরি অস্তিত্ব আছে এবং ফ্যাক্টরি চলতেছে, তাদেরকে এবার ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে বড় একটা অংশ বাদ পড়লো, এই বাদ দিতে গিয়ে তো আমরা দেখেছি যে এই ভোটারগুলো তো আসলে বিগত সময়েই তৈরি করা হয়েছে এবং বলা হয় যে যেহেতু বিগত সময়ে একটি পক্ষ সম্মিলিত পরিষদ লম্বা সময় দায়িত্বে ছিল, তাদের কাজেই তারা দায়িত্বগুলো এড়াতে পারে না। এই যারা বাদ পড়লো তাদের তরফ থেকে বা সম্মিলিত পরিষদের পক্ষ থেকে কি এগুলো নিয়ে কোনো আপত্তি তোলা হচ্ছে? এগুলো আসলে দুই পক্ষই মিলিয়ে করা হয়েছে, কারণ দুই পক্ষেরই একটি বড় অংশ চেয়েছিল যে এই ভোটার লিস্টটা পরিষ্কার হোক। আসলে এই দায়িত্ব যারা বিগত দিনে যারা বিজেপি নেতৃত্বে ছিলেন তারা কিন্তু এই দায় এড়াইতে পারেন না, এবং তাদের মধ্যে কিছু মানুষ আছে এটা ওরা চায় নাই, এটা কোনো দলের, আমাদের দলের অধিকাংশ লোকই চায় নাই। তো ওদের দলের ওই সম্মিলিত পরিষদের কিছু সদস্য আছে, তারাও সবসময় চাইছিল যে এই ভোটার লিস্টটা পরিষ্কার হোক। সবাই আসলে একটা সুন্দর পরিবেশ, সুষ্ঠু পরিবেশ এবং পরিচ্ছন্ন পরিবেশ চায়। ফোরাম থেকে একটি কথা বারবার বলবার চেষ্টা করা হচ্ছে, আপনাদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেটি সাংবাদিকদের ব্রিফিং হোক, মালিক উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে আপনারা বলছেন যে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য বিজিএমই আপনারা মালিক উদ্যোক্তাদের দিতে চান। এখানে আসলে আপনি কিছুটা ইঙ্গিত করছেন যে বিজিএমই বিগত দিনে কেমন চলেছে, মানে এখানে অস্বচ্ছতার কি নজির আপনারা বিগত দিনে দেখেছেন? যদি ভোটার তালিকায় যাই তাইলে আমরা দেখেছি যে যারা গার্মেন্টস শিল্পের সাথে সম্পৃক্ত না এমন মানুষও বিজেপি ভোটার লিস্টে ভোটার ছিলেন। যেমন পিন ফ্যাক্টরি মালিককে আমরা ভোটার লিস্টে পেয়েছি, এমব্রয়ডারি ফ্যাক্টরিকে ভোটার লিস্টে পেয়েছি, মেশিন সাপ্লায়ারকে ভোটার লিস্টে পেয়েছি, নিটিং মেশিন ফ্যাক্টরি মালিককে ভোটার লিস্টে পেয়েছি, এবং আরএমজি না এমন ফ্যাক্টরি মালিককে ভোটার লিস্টে পেয়েছি। আচ্ছা, আপনি শুনে নিশ্চয়ই আশ্চর্য হবেন যে এই ধরনের ব্যবসায়ীরা কিভাবে আরএমজির বিজিএমির মেম্বার হয়, কিন্তু আমরা বিজিএমি ভোটার লিস্টে তাদেরকে পেয়েছি। মানে এই ভোটার তালিকা স্বচ্ছ হলেই কি পুরো এই বিজিএমিটা এত বড় একটা ট্রেড সংগঠন এটি স্বচ্ছ গ্রহণযোগ্য হয়ে যাবে? না, শুধু তো ভোটার তালিকা দিয়েই শুধু বিজেপি না, বিজেপি স্বচ্ছ পরিচ্ছন্নতা এবং জবাবদিহিতার জন্য দরকার একটা বিজেপির সুন্দর একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট। সেই ম্যানেজমেন্টের জন্য দরকার যারা ভোটার তারা যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এবং যে যোগ্য মানুষগুলো দিয়ে যখন একটা পরিচ্ছন্ন এবং শক্তিশালী বোর্ড যখন তৈরি হবে তখনই জবাবদিহিতা তৈরি হবে। আপনি একটা দারুণ কথা বলেছেন, আমিও একমত যে আসলে বিজেপিকে স্বচ্ছ করবার জন্য একটা দারুণ পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দরকার। আপনি কি মনে করছেন যে ফোরাম থেকে যে 35 জন, ঢাকায় 26 এবং চট্টগ্রামে 9 জন যে আপনারা চূড়ান্ত করেছেন প্রার্থী হিসেবে, আপনারা কি মনে করছেন যে এই যে যাদেরকে প্রার্থী করছেন তারা আসলে বিজেপি নেতৃত্বের জন্য দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহি তার আওতায় থাকবে? দেখেন, যে আমরা মনে করছি, আমরা এই ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী যে দেখেন আমাদের যে প্যানেল লিডার মাহমুদুল হাসান খান বাবু, উনি কিন্তু 3 বার বিজেপি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তারপর আতিক ভাই যখন প্রেসিডেন্ট হইল তখন বাবু ভাই কিন্তু প্যানেল লিডার হিসেবে, ফোরামের প্যানেল লিডার হিসেবে নির্বাচন করেছে। তখনও স্বচ্ছতার জন্য এবং ওইখানেও একটি রাজনৈতিক চাপের জন্য ওইখানেও কিন্তু আমরা নির্বাচিত হতে পারি নাই। আমাদের এখানে প্যানেল লিডার থেকে শুরু করে আপনি প্রত্যেকটা ক্যান্ডিডেটের আপনি সিভি দেখেন, অভিজ্ঞতা দেখেন, ব্যবসায়িক অবস্থা দেখেন, সামাজিক অবস্থান দেখেন, পড়াশোনা দেখেন এবং বিজেপিতে অভিজ্ঞতা দেখেন, প্রত্যেকটা প্রার্থীকে কিন্তু আমরা ওইভাবে বেছে দিয়েছি যাতে আমরা শক্তিশালী একটা বোর্ড তৈরি করতে পারি। বিজেপির একটি প্রতিষ্ঠান রয়েছে, আপনি জানেন, বিইউএফটি। বিজেপি যেমন দখলে ছিল, এই বিএফটির নেতৃত্ব নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। একটু বলবেন কিনা যে যদি আপনারা ফোরাম থেকে বিজেপির নেতৃত্বে আসেন, এই বিশ্ববিদ্যালয়টা বিজেপির নেতৃত্বে আনতে আপনারা পদক্ষেপ নেবেন কিনা? যে আপনি জানেন যে বিইউএফটি বেসিক্যালি বিজেপির একটা প্রতিষ্ঠান। এইটা প্রস্তুত করা হয়েছিল এবং এটার প্রথম থেকে এটা পরিচালনার দায়িত্ব ছিল যারা বিজেপির বোর্ডে থাকবে তারাই বিইউএফটির পর্ষদে থাকবে। কিন্তু আনফর্চুনেটলি এটা যদি একদম পরিষ্কারভাবে বলি, এটা হাইজ্যাক হয়ে গেছে, এটা বিজেপির থেকে হাতছাড়া হয়ে গেছে। আমরা যদি নির্বাচিত হই এবং আমাদেরকে যদি সদস্যরা নির্বাচিত করে, আমাদের এটা 1 নম্বর এজেন্ডা। বিজেপি সদস্যদের ঘামের পয়সায় তৈরি করা বিইউএফটি আমরা আবার বিজেপিতে ইনশাল্লাহ ফেরত আনবো, এবং এটা আমাদের 1 নম্বর এজেন্ডা থাকবে। বিজেপি নিয়ে একটা কথা শোনা যায়, এখন বিশেষ করে বেশি শোনা যায় যে বিগত সময় যেহেতু সম্মিলিত পরিষদ বিজেপির কর্মকর্তা কর্মচারীদের বড় অংশ নিয়োগ দিয়েছে, যখনই কোনো মালিক বিপদে পড়েন, সেটি শ্রমিক অসন্তোষের কারণে হোক, ইউডি সংক্রান্ত বিষয়ে হোক, তখন বিজেপির
এই এক শ্রেণীর কর্মকর্তাও মালিকদেরকে নেগোশিয়েট করতে গিয়ে বা বিদেশি অনুদানের টাকা বিতরণ করতে গিয়ে নানা রকম অনিয়মে জড়িয়ে পড়ছেন, এটি কতটা সত্য? আপনি কি দেখছেন আসলে ভিতরে? বিজিএমইতে যে নিয়োগগুলো করা হয়েছে বিগত বছরগুলোতে, এখানে ম্যাক্সিমামই রেফারেন্সে নিয়োগ করা হয়েছে। কোনো নিয়োগ পদ্ধতি যেটা মেনটেন করা দরকার ছিল সেটা মেনটেন করা হয়নি, এবং রেফারেন্সের কারণে এবং রাজনৈতিক রেফারেন্সে যেহেতু তারা নিয়োগ পেয়েছে, তারা আসলে বিজিএমইর সদস্যদেরকে যেইভাবে সম্মান দেওয়া উচিত সেভাবে সম্মান দিচ্ছে না, এই কথা সত্য। এবং এইটাও আমাদের একটা চিন্তার বিষয়, যদি সদস্যরা আমাদেরকে ভোটে নির্বাচিত করে এবং আমাদেরকে যদি পূর্ণ প্যানেলে ভোট দেয় এবং আমরা যদি বিজিএমইর চেয়ারে বসি, আমরা এই জিনিসগুলোকে পরিচ্ছন্ন করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার একটু ব্যবসা বাণিজ্য নিয়ে একটু আলাপ করি। আপনারা যখন এটিও রাজনীতির সাথে, বিজেপি রাজনীতির সাথে কিছুটা সম্পৃক্ত, আপনারা নির্বাচনের পরে যখন দায়িত্ব নেবেন, যে প্যানেলই আসুক বা দুই প্যানেল থেকেই আসেন নেতৃত্বে, আপনি জানেন যে আমাদের পোশাকের বড় গন্তব্য তো মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে পাল্টা শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বিজেপির নতুন নেতৃত্বে যারাই আসুক, এই যে 90 দিনের সময়টা শেষ দিকে যাচ্ছি আমরা, তো তাদের এই বড় চাপটা মোকাবেলা করতে হবে। তো এখানে যদি আপনারা আসেন, এই জায়গাটা আসলে কিভাবে মালিকরা যাতে কিছুটা স্বস্তি পান, সেজন্য কি পদক্ষেপ নেওয়া দরকার? আমাদেরকে যদি নির্বাচিত করে সদস্যরা, আমরা লবিস্ট নিয়োগ করব। আসলে আমেরিকাতে লবিস্ট ছাড়া কোনো কাজ করা সম্ভব না। আর বিজেপি যেহেতু বিগত বছরগুলোতে, বিগত দিনে অনেক অপ্রয়োজনীয় খরচ করেছে, আমরা অপ্রয়োজনীয় খরচগুলো বন্ধ করব এবং দরকার হয় বিজেপির টাকায় লবিস্ট নিয়োগ করে আমরা মেম্বারদেরকে সার্ভিস দিব, এবং সেই আমেরিকাতে যে শুল্কের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা লবিস্ট নিয়োগ করে সমাধান করার চেষ্টা করব। আপনি খেয়াল করেছেন যে সম্প্রতি ইন্ডিয়াও কিন্তু বেশ কিছু কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশি পণ্য যাওয়ার ক্ষেত্রে। এটি আমাদের ইন্ডিয়াতে তো আমাদের যে রপ্তানি, তার তো প্রায় 30% পোশাক যাচ্ছে। এটা আসলে কতটা প্রভাব তৈরি করবে আমাদের রপ্তানিতে? ইন্ডিয়ার সাথে যে ফ্যাক্টরিগুলো কাজ করছে তাদের রপ্তানিতে একটা ভালো প্রভাব পড়বে আমি মনে করি। তাদেরকে এখন এই মুহূর্তে এটা সরকারের সাথে সরকার আলোচনা করে আমি মনে করি এটা সমাধান করা উচিত, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ এবং রপ্তানি আমদানি দুই দিকে আমরা ওদের সাথে যথেষ্ট লেনদেন আমাদের সাথে আছে ইন্ডিয়ার সাথে। তাই আমি মনে করি সরকারি পর্যায়ে আলোচনা করে এগুলো সমাধান করা উচিত, এবং যারা ইন্ডিয়ার উপর বেস করে যাদের ব্যবসা পরিচালনা করছে আমি তাদেরকে পরামর্শ দিব, আপনারা অন্য বাজারগুলোতে চেষ্টা করে আপনাদের বায়ারগুলোকে অন্য দিকের থেকে অর্ডার এনে আপনার ওই জায়গাটা ফিল আপ করার জন্য। আপনি দারুণ একটা পরামর্শ দিয়েছেন যে বিকল্প বাজার, এটি যখনই আমরা কোনো আলোচনা করি তখনই বিকল্প বাজারের প্রসঙ্গটা উঠে আসে, কিন্তু আপনারা উদ্যোক্তারা আসলে বিকল্প বাজারের দিকে একটু মনোযোগ কম দেন। এটার কারণটা কি? এখানে বাড়তি চ্যালেঞ্জ, নাকি ক্রেতা কারা লোকসান হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? মানে বিকল্প বাজারে উদ্যোক্তারা যেতে চান না কেন? বিকল্প বাজার তৈরি করতে গেলে আসলে সরকারি সহযোগিতা লাগবে। বিকল্প বাজারগুলোতে আমাদের যেই অ্যাম্বাসেডারগুলো আছে, যে ট্রেড কাউন্সিলরগুলো আছে, এবং আমাদের যে এই অ্যাম্বাসিগুলো আছে ওগুলোকে অ্যাক্টিভ করতে হবে, ওখানে মেলা করতে হবে, ওখানে আমাদের যেতে হবে, এবং ওরা কিন্তু অন বিহাফ অফ বাংলাদেশ ওদেরকে কিন্তু অ্যাজ এ সেলসম্যান হিসাবে কাজ করতে হবে এবং আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। আনফর্চুনেটলি আমাদের দেশের যে দূতগুলো আছে, আমাদের দেশের যে রাষ্ট্রদূতরা আছে, তারা এই কাজে ব্যস্ত না। কিন্তু আপনি জাস্ট উল্টা দিকেরটা দেখেন, বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে, যারা চাইনিজ রাষ্ট্রদূত আছে, আমেরিকানরা আছে, ইউএ আছে, এরা কিন্তু দেখেন এদের দেশের পণ্য বিক্রি করার জন্য কিন্তু এখানে মরিয়া। এরা কিন্তু এখানে ওদের দেশের যত ব্যবসা আছে প্রত্যেকটা ব্যবসার স্বার্থ সংরক্ষণ করার জন্য কিন্তু এরা যথেষ্ট সচেতন। আমাদেরকে কিন্তু এখান থেকে শিখতে হবে, এবং আমাদের যারা এই অ্যাম্বাসেডারগুলো আছে, যারা বিদেশে কাজ করতেছে, এবং নতুন যে বাজারগুলো, নতুন যে পণ্যগুলো নিয়ে ওদের যে কাজ করার কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বটা তাদের কাঁধে নিতে হবে দেশের জন্য। কিন্তু আনফর্চুনেটলি এই কাজটা হচ্ছে না। এখানে নতুন বাজার সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারের এই সহযোগিতা খুবই প্রয়োজন। এটি সত্য, কিন্তু দুঃখজনক যে 45 বছরের পোশাক খাত আমাদের এখনও টেকসই অবস্থান তৈরি করতে পারিনি। এখানে একটি দায় রয়েছে, যারা ক্রেতা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা সবসময় চিৎকার করেন যে আপনারা কমপ্লায়েন্সে যাচ্ছেন, কর্মপরিবেশ, শ্রম পরিবেশে উন্নতি করছেন, ক্রেতারা নানা রকম শর্ত দিচ্ছে, কিন্তু তারা পণ্যের ন্যায্য মূল্য দিতে চায় না। এইখানে আসলে উদ্যোক্তাদের বা সরকারের কি করা উচিত? দেখেন, এইখানে প্রথম কথা হলো যে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। আমরা ন্যায্য মূল্য না পাওয়ার পিছনে একটা কারণ হলো, আমরা যখন ইন্ডাস্ট্রিকে বড় করেছি তখন আমরা এটা ফিজিবিলিটি স্টাডি করি নাই।
যে ইন্ডাস্ট্রি থেকে আরও মেশিন লাগবে নাকি আরও কম লাগবে। একজন হিসাব ছাড়া তার ছিল 20 লাইন, উনি করেছে 80 লাইন, কিন্তু এই 80 লাইন উনি কীভাবে ফিল আপ করবে? এখন বায়াররা যখন এসে দেখে এখানে বড় একটা ভ্যাকুয়াম, তখন সে কি করে, তার যে পণ্যটা সে বিক্রি করতে আসছে $2, সে দেখতেছে যে এখানকার যে মালিকরা আছে ওইটা ওনাকে $1.80 ওনাকে প্রস্তাব দিচ্ছে। তার মানে কি এখানে অর্ডার ক্রাইসিস, মেশিন বেশি, ফ্যাক্টরি নাম্বার অফ ফ্যাক্টরি অনেক বেশি হয়ে গেছে আর অর্ডারের সংখ্যা কমে গেছে। এই কারণে কিন্তু প্রাইসটা কমে যাচ্ছে। এই যে নিজেদের মধ্যে যে একটা অসম প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার চান্সটা কিন্তু বায়াররা নিচ্ছে। অন আদার হ্যান্ড এখানে কিন্তু যে কমপ্লায়েন্সের যে ইস্যুগুলো দেখেন, এক একটা দেশের এক এক কমপ্লায়েন্স, এক একটা বায়ারের এক এক কমপ্লায়েন্স। আমাদের কিন্তু কান্ট্রি স্ট্যান্ডার্ড বলতে কিছু নাই। আমাদের কিন্তু একটা কান্ট্রি স্ট্যান্ডার্ড থাকা উচিত যে আমাদের দেশের ল্যান্ড ল অনুযায়ী দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা যেই বায়ারই আসুক, যেই দেশে আসুক, এই স্ট্যান্ডার্ডটা ফলো করতে হবে। সেই জিনিসটা কিন্তু আমাদের সরকার এবং আমাদের যারা ক্রেতা যেই দেশের সাথে আমরা ব্যবসা করি সেই দেশের সাথে মিলে আমরা একটা যে কমন কোড অফ কন্ডাক্ট যেটা করা, সেটা আমরা এখনও করতে পারিনি। তো সেটা যদি করতে পারি তাহলে একটা কমপ্লায়েন্সের স্ট্যান্ডার্ড দাঁড়ালো। আর যদি বায়ারদের কাছ থেকে আমরা ন্যায্য মূল্য আদায় করতে পারি, বায়ারদেরও কিন্তু কিছু রেসপন্সিবিলিটি আছে। তারা যেহেতু এখান থেকে মাল কিনতেছে, তাদেরও কিন্তু কিছু CSR আছে, কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। তো তারা কিন্তু সেটাকে কিছু বায়ার হয়তো বা এটাকে মেনটেন করে। অধিকাংশ বায়ারই কিন্তু ওদের মেইন টার্গেট হলো কম প্রাইসে মাল কিনা। মানে আপনি বলতে চাচ্ছেন যে পোশাকে আমরা ব্র্যান্ড হয়েছি, কিন্তু বাংলাদেশ আসলে ব্র্যান্ড হিসেবে বিদেশে প্রতিষ্ঠা পায়নি, এরকমই ব্যাপারটা তো নাকি? হ্যাঁ, মানে আমাদের মধ্যে যেই ইউনিটি থাকা উচিত। মানে একটা জিনিস আপনাকে বলি, সেটা হলো যে গার্মেন্টসের কিন্তু একটা ফ্লোর প্রাইস থাকা উচিত, যে আমি এর নিচে কাজ করব না। আমাদের দেশে তো আমাদের ইন্ডাস্ট্রিগুলো তো খরচ আছে, ইন্ডাস্ট্রিগুলো কিন্তু মানে প্রাইস কমাইতে এবং বায়াররা চান্স নিতে এমন একটা অবস্থায় গেছে যে কেউ কিন্তু প্রফিট করতে পারতেছে না। ম্যাক্সিমাম ফ্যাক্টরি ব্রেক ইভেন অথবা লসে আছে। অল্প কিছু ফ্যাক্টরি আপনার হয়তো প্রফিট করতেছে, তার নিজস্ব অন্য কোনো টেকনিক এসে করতেছে। কিন্তু আলটিমেটলি বায়াররা কিন্তু, এটা কিন্তু বায়ার্স মার্কেট হয়ে গেছে। হওয়া উচিত ছিল কিন্তু ম্যানুফ্যাকচারার মার্কেট, যেহেতু আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স এবং বিশাল একটা শ্রমশক্তি এখানে তৈরি হয়েছে। হ্যাঁ, তাই অনেক মালিকগুলো কিন্তু ম্যাক্সিমাম মালিকরাই কিন্তু এখানে টেকনিক্যালি খুব সাউন্ড। তো এরকম একটা দেশে যেখানে আসলেই মানে বেশি কথা বলা না গেল বায়ারদেরকে, শুধু একটা অর্ডার শিট দিয়ে দিলেই কিন্তু আমরা কাজ করে ফেলতে পারি। অনেক দেশে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, আপনার টেকনিক্যাল ইস্যু আছে, ওয়ার্কার ইস্যু আছে, মালিকদের বোঝার বিষয় আছে। এই জিনিসগুলো কিন্তু এখানে নাই। এখানে কিন্তু কম্প্রিহেন্সিভলি একটা সাপোর্ট পাচ্ছে বায়াররা এসে, কিন্তু সেটার যে মূল্যটা, সে মূল্যটা কিন্তু আমরা আদায় করতে পারতেছি না এবং উল্টা দিকে বায়াররা এই সুযোগটা নিচ্ছে। তা আমাদের মধ্যে একটা ইউনিটি দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের একটা ফ্লোর প্রাইস কিন্তু দরকার, যে আমরা এর নিচে কেউ কাজ করব না। সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার এবং বিজিএ মিলে যদি কাজ করে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে, তাইলে কিন্তু আমরা হয়তো আস্তে আস্তে ম্যানুফ্যাকচারার মার্কেট তৈরি করতে পারবো। আপনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উপস্থাপন করেছেন যে আমাদের অনেক নতুন কারখানা হচ্ছে, আবার অনেক কারখানা উৎপাদন সক্ষমতা সেটি ব্যবহার হচ্ছে না, ফলে রুগ্নও হচ্ছে অনেক কারখানা। এই জায়গাটায় ম্যাচ করে যে নতুন কারখানা না করে যেগুলো রুগ্ন হচ্ছে, কেউ যদি বিনিয়োগ করতে চায় এই রুগ্ন কারখানাগুলোতে বিনিয়োগ করতে পারে। এখানে বিজিএমই একটা ভূমিকা পালন করতে পারে দুইজনকে এক করে দিতে। এটি কেমন মনে হয় আপনার কাছে? এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে ব্যাংকগুলোকে। যেই রুগ্ন শিল্পগুলো যেই ব্যাংকে আছে, যেই তফসিলি ব্যাংকগুলোতে রুগ্ন শিল্পগুলো আছে, ওরা যদি একটা ডাটা কালেক্ট করে গভর্নমেন্টকে বলে যে আমাদের এতগুলো ফ্যাক্টরি রুগ্ন আছে, যাদের এই ক্যাপাসিটি আছে, এত মেশিন আছে। এখানে দুইটা কাজ করতে পারে। যখন কোনো নতুন ফ্যাক্টরি অথবা পুরাতন ফ্যাক্টরি যদি মেশিন পারচেস করতে যায়, তখন যদি এই মেশিনগুলো যদি ভালো অবস্থা থাকে, ভালো কন্ডিশনে থাকে, এই মেশিনগুলোকে যদি ওই ফ্যাক্টরিকে ভাড়া দেওয়া হয় বা লিজ দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে আপনার বৈদেশিক বাণিজ্য, যে বৈদেশিক মুদ্রা যেটা, সেটা সেভ হইলো, অ্যাজ ওয়েল এজ এই মেশিনগুলো ইউজ হইলো। অথবা এই ফ্যাক্টরি যাদের বড় ফ্যাক্টরি, যারা কর্পোরেট অলরেডি এস্টাবলিশ করেছে, এরা যদি এই ফ্যাক্টরিগুলো, যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, এই ফ্যাক্টরিগুলোকে ভাড়া বা লিজ নিতে পারে সহজ শর্তে, তাইলে কিন্তু আপনার এই ফ্যাক্টরিগুলো, এই মেশিনগুলো কিন্তু ইউজ করা যায় এবং রুগ্ন শিল্পগুলো ব্যবহার করে কিন্তু আপনি রপ্তানি বাড়াইতে পারেন। কিন্তু এখানে আইনি জটিলতা এত বেশি যে এই আইনি জটিলতার কারণে এই ফ্যাক্টরিগুলো রুগ্ন অবস্থায় 10 বছর 15 বছর পরে এই মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে যে রিইউজ করার যে একটা চিন্তা, এবং এই যে বিজিএমির সাথে ব্যাংকগুলো এবং ব্যাংকগুলোর সাথে সরকারের যে একটা ব্রিজ তৈরি করে এখানে যেটা কাজ করা যায়, সেই চিন্তাগুলো করলে কিন্তু আপনি অনেকগুলো রুগ্ন শিল্পকে কিন্তু আমরা পুনরায় চালু করতে পারি। আবার একটু নির্বাচন প্রসঙ্গ টানি শেষ দিকে। আপনি যেহেতু ফোরাম থেকে প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন, আপনি এর আগেও তো বিজিএমই বোর্ডে ছিলেন 2019 থেকে 21। একজন উদ্যোক্তা
আপনাকে ভোট দিবেন তো আপনার সক্ষমতা মূল্যায়ন করে, মানে আপনি যখন ছিলেন বা এখন সহায়ক কমিটিতে আছেন, বিজিএমইতে আপনার অবদানটা আসলে কিভাবে মূল্যায়ন করবেন একজন উদ্যোক্তা? দেখেন, আমি যখন 2019-21 পরিচালক ছিলাম, আমি বিশেষ করে নীতি সহায়তা নিয়ে কাজ করেছি অনেকগুলো, এবং আমার যে পারফরমেন্স, আমি যে কাজগুলো করেছি, আমি প্রত্যেকটা মেম্বারের কাছে ইন্ডিভিজুয়ালি এই পারফরমেন্সগুলো পাঠাইছি, এবং ওনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে এই পারফরমেন্সগুলো আপনারা দেখেন, মনোযোগ দিয়ে গো থ্রু করেন, প্রত্যেকটা লাইনই কিন্তু সত্য, এবং আমি কাজ করেছি, এবং প্রত্যেকটা কাজের এগেনস্টে আমি এসআরও জারি করে প্রত্যেকটা মেম্বার হাতে পৌঁছে দিয়েছি। এবং বর্তমানে যে আমি সহায়ক কমিটিতে আছি, দেখেন এইখানেও আমি সদস্যদের জন্য আপনার চেকের মামলার বিরুদ্ধে একটা প্রতিবাদ করছি, এবং এটা আশা করছি যে এটা আমরা অলরেডি হাইকোর্টের রায় পেয়েছি, এবং এটা নিয়ে আমি কাজ করতেছি। আশা করি এইটাও আমাদের পক্ষে আসবে, যে এই চেকের মামলা যদি আপনার গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে যে অনৈতিকভাবে যে চেকের মামলা করে, এইটা যদি আমরা সাকসেসফুলি হইতে পারি, 100% সাকসেসফুল হই, প্রত্যেকটা মেম্বার প্রথম কথা হলো যে আমাকে সমর্থন করবে ইনশাল্লাহ, এবং ভোট দিবে, এবং আমার জন্য দোয়া করবে। নাম্বার 2 হলো যে নন বন্ডেড ফ্যাক্টরি আছে আমাদের এখানে প্রায় 400। নন বন্ডেড ফ্যাক্টরি একটা নীতি সহায়তা অনেক বছর ধরে পড়ে আছে, এটাও প্রায় শেষের দিকে, এটা আমি কাজ অলমোস্ট 95% করে ফেলেছি। এটা আশা করছি যে মাসখানেকের মধ্যে এটা এসআরও জারি হয়ে যাবে। এটাও প্রত্যেকটা মেম্বার কিন্তু জানতেছে যে এটার পিছনে কে কাজ করতেছে। তারপরে আমি গত ঈদে ছোট এবং মাঝারি যে ফ্যাক্টরিগুলো আছে, এগুলোর ইনসেন্টিভের টাকা আপনার মনে করেন 1 বছর 1.5 বছর বাংলাদেশ ব্যাংকে পড়ে থাকে। ইনসেন্টিভের যখন ফান্ডটা সরকার থেকে দেওয়া হয়, সেই টাকাটা বেসিক্যালি বড় ফ্যাক্টরিরা ভাগ করে নিয়ে যায়, ছোট ফ্যাক্টরিরা পায় না। আমি এবার স্পেশালি শুধু ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য 250 কোটি টাকা এনে এবং এটা বিতরণ করে দিচ্ছি অলরেডি, এবং আগামী ঈদও ইনশাল্লাহ আমি ছোট মাঝারি ফ্যাক্টরিগুলোর জন্য একটা বিশেষ তহবিল এনে, ইনসেন্টিভের তহবিল এনে ভাগ করে দেব। তো এই জিনিসগুলো মোটামুটি সব গার্মেন্টস মালিকরাই জানে যে আমি নীতি সহায়তা নিয়ে কাজ করেছি গত পর্ষদে, 2019-21 পর্ষদে, এবং বর্তমানেও আমি নীতি সহায়তা নিয়ে কাজ করছি, এবং বিশেষ করে নন বন্ডেড এবং ক্ষুদ্র মাঝারি শিল্পকে নিয়ে কাজ করছি। এটা সবার কাছে মোটামুটি জানা আছে, এই মেসেজ আছে। তা আশা করি ওনারা আমাকে সমর্থন দিবে এবং আমাকে ভোট দিবে। আপনি চেক, যদিও ব্যাংক বলে প্রতারণার মামলা, আপনি যখন ব্যাংক থেকে ঋণ নেন তখন আপনার কোম্পানির বিপরীতে ঋণ নিল এমডি হিসেবে বা উদ্যোক্তা হিসেবে আপনি আপনার ব্যক্তিগত চেক ব্যাংককে দিতে হয়, এবং সেটি নিয়ে পরে যখন এটি আইনি প্রক্রিয়া যায়, ব্যাংক প্রতারণার মামলা করে। পৃথিবীর কোনো দেশে কি এরকম আছে যে মানে উদ্যোক্তার বিরুদ্ধে, এটা তো মানে চেক জালিয়াতির এই ধরনের মামলা করে উদ্যোক্তাকে অপমান করা বা হয়রানি করা? দেখেন, এইখানে এই গার্মেন্টসের যে ট্রানজ্যাকশানটা, এটা হলো যে বেসিক্যালি আমরা গার্মেন্টস মালিকরা কী করি, আমরা গার্মেন্টস মালিকরা আমাদের সম্পদ মর্গেজ দিয়ে একটা লিমিট নেই, ক্রেডিট লিমিট নেই। তো সেইটা যখন ব্যাংকের সাথে যখন আমার নেগোসিয়েশন হয়, কথার কথা আমি 50 কোটি টাকাটা লিমিট দিলাম, আমি 50 কোটি টাকার একটা সম্পদ তার কাছে মর্গেজ রাখলাম, তো সে কিন্তু মর্গেজ রেখে কনভেন্স হয়েই কিন্তু আমাকে লিমিট দিচ্ছে। তো এইটা গেল, আমি তাকে মর্গেজ দিলাম, সে আমাকে লিমিট দিল, তারপর তাকে আমি পার্সোনাল গ্যারান্টি দিলাম, ওইটাও কিন্তু এক ধরনের মর্গেজ। আমি যে এলসি বা টিটি এনে দিচ্ছি তাকে, ওইটাও কিন্তু আরেক ধরনের সিকিউরিটি। তো 3টা সিকিউরিটি দেওয়ার পরে ডে 1-এ সে আমার কাছ থেকে তো চেক চাইতে পারে না। এটা তো একটা বেসিক্যালি একটা অসভ্য আইন, পৃথিবীর কোথাও এই আইন নাই। তো সে আমার কাছে চেক নিচ্ছে, কি বলে যে আপনার 50 কোটি টাকার লিমিটের এগেনস্টে 50 কোটি টাকার চেক দেন। তার মানে প্রথম দিনই ঋণ বিতরণের আগেই সে আমাকে ক্রিমিনাল হিসাবে চিন্তা করতেছে, এবং সে চিন্তা করছে যে উনি যখনই কোনো সমস্যায় পড়বে তখনই আমি তার বিরুদ্ধে চেকের মামলা করব। তার মানে এখানে তার প্রথম দিনে নিয়ত খারাপ, এবং দুনিয়ার কোথাও এই আইন নাই যে আপনাকে মর্গেজ দিবে, আপনি মর্গেজের এগেনস্টে আপনি ক্রেডিট লিমিট নেবেন, কিন্তু সেই ক্রেডিট লিমিট এগেনস্টে তাকে আবার একটা ব্ল্যাঙ্ক চেক দিতে হবে, অথবা সেই সমপরিমাণ টাকার একটা চেক দিতে হবে। এটা দুনিয়ার কোনো জায়গায় আইন নেই। এটা আমরা গত এক মিটিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলছি, এবং উনি নিজেও বলেছে যে না, এটা মোটেও উচিত না, এটা সমীচীন না, এটা ঋণ গ্রহীতাকে এবং ব্যবসায়ীদেরকে নিরুৎসাহিত করছে। এবং এটার বিরুদ্ধেই কিন্তু আমরা অলরেডি হাইকোর্টে একটা মামলা, চলমান মামলা আমরা বিজিএমইর পক্ষ থেকে সাবমিশন দিয়েছি, এবং আমরা এটার পক্ষে আমরা রায় পেয়েছি যে কোনো গার্মেন্টস মালিক যখন তার মর্গেজ দিয়ে যখন কোনো লোন নেবে, সেই লোনের এগেনস্টে কোনো চেক নিতে পারবে না, কারণ এটা তার 4 নাম্বার সিকিউরিটি, এবং এটা অনৈতিক। আপনি দারুণ দুটি ইস্যু নিয়ে কাজ করেছেন বিজিএমইতে। একটা নন বন্ডেড কোম্পানিগুলোর যে দীর্ঘদিনের জটিলতা, সেটি নিরসনের জন্য কাজ করছেন, এবং যেগুলো এসএমই উদ্যোক্তাদের কথা বলছিলেন। এই যে নন বন্ডেড কোম্পানিগুলোর কারখানাগুলোর যে জটিলতা, এটি এখনও তো শুরু হয়নি,
আপনার কি মনে হয় যে কবে নাগাদ এটি শুরু হবে, এবং এটি হলে তো আমাদের রপ্তানি তো আরও বাড়বে নিঃসন্দেহে নাকি? এখানে আমাদের বিজিএমইতে প্রায় 400 ফ্যাক্টরি আছে নন বন্ডেড, যাদের বন্ড লাইসেন্স নাই। দেখেন, রপ্তানির জন্য কিন্তু বন্ড লাইসেন্স থাকা বাধ্যবাধকতা থাকা উচিত না, কিন্তু এখানের আইনটা কিন্তু খুবই একটা অসম একটা আইন। সেখানে বলা আছে যে রপ্তানির জন্য বন্ড লাইসেন্স লাগবে। আসলে রপ্তানির উদ্দেশ্যে যে আমদানি করা হয় তার জন্য বন্ড লাইসেন্স লাগবে, কিন্তু আমি যদি বাংলাদেশের পণ্য রপ্তানি করি সেখানে বন্ড লাইসেন্স থাকার তো কোনো প্রয়োজন নাই। তো সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান, এবং আমরা সরকারকে বোঝাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ যে এইটা আসলে প্রয়োজন নাই। আপনি যারা নন বন্ডেড ফ্যাক্টরি, যাদের বন্ড লাইসেন্স নেই, তারা তাদের পণ্য রপ্তানি করবে। আর এখানে যদি এই বাধাটা যদি আমরা উঠিয়ে দিই, তাহলে এই 400 ফ্যাক্টরি ঘুরে দাঁড়াবে। এই 400 ফ্যাক্টরি নন বন্ডেড থেকে আরও বড় ফ্যাক্টরি হবে, এসএমই থেকে বড় ফ্যাক্টরি হবে। এবং এখানে দেখেন আপনার 7 লক্ষ শ্রমিক কাজ করে এখানে, এবং টোটাল যে এক্সপোর্ট আছে সে এক্সপোর্টের $7 বিলিয়ন এক্সপোর্ট হয় এই নন বন্ডেড ফ্যাক্টরিগুলোর কাছ থেকে। আচ্ছা, এত বড় একটা এমপ্লয়মেন্ট এবং এত বড় একটা এক্সপোর্টের ফিগার যে ছোট ছোট ফ্যাক্টরিগুলোর কাছ থেকে আসতেছে, তো সেখানে কি আপনি উৎসাহিত করবেন না নিরুৎসাহিত করবেন? আপনাকে অবশ্যই সরকারকে উৎসাহিত করতে হবে, বিজিএমইকেও তাদের উৎসাহিত করতে হবে। আমরা তো পোশাক খাত দেখলেই বড় বড় উদ্যোক্তাদের চেহারা দেখি, এবং বিজিএমইউ সবসময় তাদের নেতৃত্বেই চলে, তাদের দখলেই থাকে। মানে পোশাক খাতে এসএমই উদ্যোক্তারা অনেকটা বিজিএমইতে গিয়েও বড় উদ্যোক্তা এবং এসএমই উদ্যোক্তা সমান পায় বলে মনে হয় না। তো যদি ফোরাম নেতৃত্বে আসে, এসএমই উদ্যোক্তাদের জন্য আপনাদের মনোযোগ থাকবে? যদি ফোরাম নেতৃত্ব আসে ইনশাআল্লাহ, তাহলে আমরা এই যে বৈষম্য, ছোট বড় যে বৈষম্য, এটাকে আগে দূর করব। একজন ছোট উদ্যোক্তা, একজন মাঝারি উদ্যোক্তা এবং একজন বড় উদ্যোক্তা স্ট্যাটাস কিন্তু সেম। উনিও বিজিএমই মেম্বার, সেও বিজিএমই মেম্বার। কে কত এক্সপোর্ট করে এটা কিন্তু পরের কথা। প্রথম কথা হলো যে আপনিও সদস্য, আমিও সদস্য, আমাদের একই চেয়ার, একই স্ট্যাটাস থাকা উচিত। এবং এই বৈষম্যটা আমরা দূর করব, এবং আমরা ইনশাল্লাহ যদি চেয়ারে বসি, আমরা এসএমইর একটা সেকশন করব, ক্ষুদ্র মাঝারি শিল্পের একটা আলাদা সেকশন করবে সার্ভিস দেওয়ার জন্য, এবং সেই সেকশনের মাধ্যমে এদের জন্য স্পেশাল টেক কেয়ার করা হয়। যে কোনো জিনিস, ওদের ইউডি, ওদের নীতি সহায়তা, ওদের ইনসেন্টিভের ইস্যু, ব্যাংকিং সমস্যা, এগুলো নিয়ে আলাদা একটা সেকশন করে এই ক্ষুদ্র মাঝারি শিল্প এবং নন বন্ডেড ফ্যাক্টরিগুলোকে আমরা সাপোর্ট দেবো ওই সেকশন থেকে। শেবুদ্দুজা, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ডিসকাশন এই পর্ব এখানে শেষ করছি। অতিথি যেটি বললেন বা আলোচনায় যেটি গুরুত্ব পেল, যে বিগত দিনে বিজিএমই কিন্তু নিয়ন্ত্রিত ভোটের কারণে একটি পক্ষের দখলে ছিল। এবার একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোটের পরিবেশ তৈরি হয়েছে। আমরা চাই বিজিএমই স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সংগঠন হিসেবে রূপান্তরিত হবে। সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।